যারা আমাকে শুনছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকে যে ব্যক্তিটিকে নিয়ে কথা বলবো তিনি আমাদের অত্যন্ত পরিচিত এবং রাজনৈতিক অঙ্গনে সজ্জন হিসেবে পরিচিত আমাদের শ্রদ্ধেয় সাবেক রাষ্ট্রপতি জনাব আব্দুল হামিদ সম্পর্কে। তো ইতিমধ্যে আপনারা জানেন তিনি দীর্ঘ কিছুদিন থাইল্যান্ডে চিকিৎসা শেষে বাংলাদেশে ফিরেছেন গতকালকে, এবং তার এই ফেরার পরবর্তীতে বাংলাদেশের টিভি, টক শো এবং পত্রপত্রিকা, সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো একটি শোরগোল পড়ে গিয়েছে তার এই প্রত্যাবর্তনকে নিয়ে। তো আসলে আমরা রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেব যখন চিকিৎসার জন্য থাইল্যান্ডে যান এবং তিনি থাইল্যান্ডে যাওয়া পরবর্তীতে সরকারের মধ্যে যে উদ্বেগ উৎকণ্ঠা এবং বাংলাদেশে যে একটি অনিবন্ধিত নতুন যে রাজনৈতিক সংগঠন এনসিপি তাদের যে প্রতিক্রিয়া এবং বাংলাদেশের সাধারণ জনগণের যে প্রতিক্রিয়া, সবকিছু মিলে মূলত কথা বলবো। তো শুরুতে আমরা যদি চিন্তা করি যে এই রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেব আসলে উনি কে, তো তিনি এমন একজন ব্যক্তি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে যিনি একমাত্র ব্যক্তি যে ৯ বার উনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন নিজ এলাকা কিশোরগঞ্জ থেকে। মূলত হাওরের মানুষ তিনি, এবং আঞ্চলিক ভাষাতেই তিনি কথা বলতেন, এবং যে কোনো মানুষের সাথে তিনি যদি ২-৪-৫ মিনিট কথা বলতেন তারা তার ভক্ত হয়ে যেতেন। এই অসাধারণ একটি গুণ আব্দুল হামিদ সাহেবের ছিল। তো এই মানুষটি যখন বাংলাদেশে সিএমএইচ যে সেনাবাহিনী যে হসপিটাল, এই হাসপাতালে দীর্ঘ প্রায় ১০-১২ দিন চিকিৎসা নিয়েছিলেন থাইল্যান্ডে তিনি চিকিৎসার জন্য যাওয়ার আগে। এবং এই চিকিৎসা একটি পর্যায়ে তার যে বয়স এবং বার্ধক্যজনিত যে কারণে তার যে রোগ, এই রোগগুলো ধরা যাচ্ছিল না, যার কারণে মেডিকেল বোর্ড থেকে সিদ্ধান্ত হয় বিদেশে উন্নত চিকিৎসার, এবং নিছক তিনি চিকিৎসার উদ্দেশ্যেই থাইল্যান্ডে যান। এবং তার, আমি যতটুকু জানি, তার ক্যান্সার এখন 4th স্টেজে আছে, থার্ড স্টেজ পার হয়ে গিয়েছে। তো তিনি ক্যান্সার আক্রান্ত একজন পেশেন্ট এখন, এবং বয়োজ্যেষ্ঠ। এই মানুষটি যখন নিছক চিকিৎসার উদ্দেশ্যে আপনার থাইল্যান্ডে যান, তাকে নিয়ে যে নোংরামি এবং যে গসিপ তৈরি হয় আমাদের দেশে, এটা আসলে কতজন রাজনীতিবিদ এটিগুলো মেনে আগামীতে রাজনীতি করবেন সেটা আসলে চিন্তার বিষয়। কারণ তিনি যখন থাইল্যান্ডে চলে যান, মূলত একটি মিথ্যা, তার নামে একটি মিথ্যা ভিত্তিহীন একটি মামলা আছে, সেই মামলাটা জাস্ট মামলা, কোনো তদন্ত প্রক্রিয়া এখনো শেষ হয়নি, তিনি অভিযুক্তও না এবং কোনো সাজা নেই। তো প্রশ্ন হচ্ছে, তিনি একজন সাবেক রাষ্ট্রপতি, তিনি বাংলাদেশের বাইরে চিকিৎসা করতে যাবেন, এটা নিয়ে এত কেন প্রশ্ন? আপনারা লক্ষ্য করবেন, যখন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ট্রায়াল ফেস করেছিল, তো ওই সময় তিনি কিন্তু যতক্ষণ পর্যন্ত তার বিচার এবং রায় প্রকাশ না হয়েছে, তিনি দোষী সাব্যস্ত না হয়েছেন, তিনি কিন্তু চিকিৎসার জন্য বেশ কয়েকবার দেশের বাইরে গিয়েছেন। এমনকি বর্তমান যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, ওনার নামেও যখন আওয়ামী লীগের সময়ে, আওয়ামী লীগ আমলে যখন মামলা চলমান ছিল, তিনি কিন্তু সবসময় দেশের বাইরে গিয়েছেন। তো কাজেই আইনের যে বিষয় যদি আমরা চিন্তা করি, সেক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূস উনি মামলা চলাকালে দেশের বাইরে যেতে পেরেছেন, বেগম জিয়া যেতে পেরেছেন, কিন্তু রাষ্ট্রপতি আব্দুল হামিদ, যার মামলা এখনো শুরুই হয়নি, জাস্ট মামলা হয়েছে, তিনি তদন্ত হয়নি, তিনি দোষী কি নির্দোষ সেই বিষয়গুলো এখনো যেখানে প্রকাশ পায়নি, এবং বয়োজ্যেষ্ঠ একজন মানুষ, সেই মানুষটি যখন থাইল্যান্ডে চিকিৎসা করতে যায়, তাকে নিয়ে আমরা আমাদের দেশের যে ছোট ছোট বাচ্চা ছেলে পেলে, তাদের যে কথা, তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ, এটা আসলে মানুষ কিভাবে দেখবে, আপনারা কিভাবে দেখবে, এটা একটা প্রশ্ন থাকলো। দ্বিতীয়ত হচ্ছে, এই রাষ্ট্রপতি আব্দুল হামিদ উনি চিকিৎসা শেষে বাংলাদেশে আজকে চলে এসেছেন, অথচ তিনি যখন চিকিৎসার জন্য ছিলেন, এই তথাকথিত যে আমাদের যে হিজবুত তাহরীর এবং বাংলাদেশের যারা তৌহিদি জনতা, এদের যে আদর্শ গুরু
একজন হিন্দু পিনাকি ভট্টাচার্য, তিনি কি বলেছেন যে রাষ্ট্রপতিকে ধরে তার পাশায় 2টি বাড়ি দিলে সব কিছু বের হয়ে যেত। অথচ এই পিনাকি আসলে এটা আমাদের জন্য দুর্ভাগ্য যে পিনাকি, ইলিয়াস এদের মতো কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন তাদের কাছে তাদের ভক্ত তৈরি হয়, তাদের কথা আমরা বিশ্বাস করি। কারণ একটা ব্যাপার হয়ে গিয়েছে, ঝড়ে বক মরে ফকিরের কেরামতি বাড়ে। কারণ এই পিনাকি আপনারা দেখবেন আওয়ামী লীগ সরকার বিগত 16 বছর এই দেশ রাষ্ট্র পরিচালনা করেছে, এবং যখনই 2014 সালে যখন আওয়ামী লীগ সরকার নির্বাচিত হয়েছে, বিএনপি যখন অংশগ্রহণ করেনি, তখন পিনাকি সরকার একরকম কথা বলেছেন যে 1 মাস সরকার টিকবে, 2 মাস সরকার টিকবে, এই হয়ে যাবে সেই হয়ে যাবে। তারপরে আর কিছু হয়নি, 5 বছর ঠিকই আওয়ামী লীগ চলেছে। এরপরে 2018 সালে আওয়ামী লীগ নির্বাচনে যখন আসলো, আবার আওয়ামী লীগ জয়লাভ করলো, আবার 3 মাস 4 মাস 5 মাস পরে সরকার পতন হয়ে যাবে, এই চাপ হবে ওই চাপ হবে, আসলে কিন্তু কিছু হয়নি। তো 2024-এ এসে এরপরে যখন একটি ঘটনার মাধ্যমে আওয়ামী লীগ সরকারের বিদায় নিতে হলো, এখন পিনাকি, ইলিয়াস এরা অনেক বড় বোদ্ধা হয়ে গিয়েছে। অথচ এদের এই কুকুরের মতো যে ঘেউ ঘেউ, এটা তো 1 যুগ ধরে চলছে, এবং এদের যে প্রেডিকশন, বারবার তাদের প্রেডিকশন কিন্তু মিস হয়েছে। কিন্তু আমরা জাতি তাদেরকে এত বেশি বোদ্ধা মনে করে ফেলি এবং তাদের কথার উপরে এত বেশি ভরসা করে ফেলি, এটা আসলে আমাদের নিজেদেরই অজ্ঞতা এবং অযোগ্যতার লক্ষণ। তো যাই হোক, এই রাষ্ট্রপতি আব্দুল হামিদ উনি যখন চলে গেলেন, দেখা গেল যে বাংলাদেশের এই হাসনাত আব্দুল্লাহ, এনসিপির যে নেতা, তারা একটা দাবি তুললেন যে আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে। এরপরে কি হলো, আব্দুল হামিদ একদিকে গেলেন, আরেকদিকে নারায়ণগঞ্জের জনপ্রিয় মেয়র, সাবেক মেয়র আইবি রহমান, তাকে তারা গ্রেপ্তার করলো। এরপরে অনেকে বলা বলি শুরু করলো যে তিনি চলে গিয়েছেন আর আসবেন না, অনেকে বলা বলি শুরু করলো যে বাইরের থেকে ষড়যন্ত্র করবে, আওয়ামী লীগের নেতৃত্ব দেবে। আবার অনেকে বলল রিফাইন্ড আওয়ামী লীগে তিনি রাজি হননি, তাই তাকে জোর করে বের করে দেওয়া হয়েছে কিংবা যেতে বাধ্য করা হয়েছে। তো কত কিছু, আসলে এগুলো আসলে কিছু না। নিছক তিনি একজন সজ্জন মানুষ এবং তিনি বাংলাদেশ একজন পরিচ্ছন্ন একজন মানুষ, যার কারণে তার নিজস্ব একটি গ্রহণযোগ্যতা প্রত্যেকটি মহলে আছে, এবং সেই গ্রহণযোগ্যতার কারণে আপনার সরকারে যারা ঊর্ধ্বতন মহল ছিলেন, বিশেষ করে সেনাবাহিনীতে যারা ছিলেন, তারা প্রত্যেকে তার উন্নত চিকিৎসার ব্যাপারে একমত ছিলেন, এবং শুধুমাত্র চিকিৎসার উদ্দেশ্যে তিনি দেশের বাইরে যান। এখানে যদি কিন্তু বাট অন্য কোনো কিছু আসলে ছিল না। কিন্তু তারপরও তাকে ঘিরে যে সরকারের যে উদ্বেগ উৎকণ্ঠা হয়, আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা উনি এই ছাত্রদের চাপের মুখে উনি বলেন যে প্রয়োজনে তাকে ইন্টারপোলের মাধ্যমে তাকে নিয়ে আসা হবে। এরপরে তিনি যারা এয়ারপোর্টের দায়িত্বপ্রাপ্ত ছিল বেশ কিছু কর্মকর্তাকে বরখাস্ত করলেন। তো এই যে বিষয়গুলো আমাদের দেশে হয়ে গেল, এবং এখন আসলে এই বোদ্ধারা কি বলবেন? তিনি চলে যাওয়ার সময় এনসিপি তাদের যে প্রতিক্রিয়া ছিল, এই পিনাকি, ইলিয়াস এদের যে প্রতিক্রিয়া ছিল, সরকারের মধ্যে যে কথাবার্তা এবং উদ্বেগ উৎকণ্ঠা ছিল, আজকে তো তিনি চলে এসেছেন। এবং নির্ভরযোগ্য সূত্র বলছে যে এয়ারপোর্টে তিনি একটি মাত্র কথা বলেছেন যে আমি এই দেশে যতদিন বাঁচি এই দেশেই বাঁচবো, এবং যখন মারা যাব আমি এই দেশেই মরতে চাই। তো এইরকম একজন প্রাজ্ঞ, বিজ্ঞ, পরীক্ষিত রাজনীতিবিদ এবং এই বায়োজ্যেষ্ঠ মানুষটিকে সর্বজন যেখানে শ্রদ্ধা করবে, সেই মানুষটিকে নিয়ে আমরা যেভাবে গসিপ রচনা করেছি, আসলে যারা তার সম্পর্কে আমরা কথা বলেছি তারা নিজেকে এখন কি করবেন? এরা কি নিজেকে নিজে ক্ষমা করতে পারবেন? এইভাবে আসলে মানুষের চরিত্র হনন করা, তারপরে হচ্ছে মানুষকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো, মানুষকে কাপুরুষ বানানো, এগুলো আমাদের বাঙালির চরিত্র হয়ে গিয়েছে। তো এই জিনিসগুলো আমরা আগামীতে আমাদের সুবুদ্ধির উদয় হোক এবং এই নোংরা রাজনীতির খেলা থেকে আমরা দূরে থাকি, এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত
ভিডিও আজকে শেষ করছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।